আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আগামী 20 আগস্ট বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন আগস্ট মাসের 6 তারিখ এই সংক্রান্ত তফসিল নির্বাচন কমিশন তারা ঘোষণা করেছে এবং সেই তফসিল অনুযায়ী 13ই আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন এবং 16ই আগস্ট মনোনয়নপত্র বাছাই এটি অনুষ্ঠিত হবে। 18ই আগস্ট যদি একাধিক প্রার্থী থাকে সেই প্রার্থীদের মধ্যে যদি কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তার জন্য তারিখ নির্ধারিত আছে 18ই আগস্ট। এবং যদি একাধিক প্রার্থী থাকে তাহলে জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন এই বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় এটি জনমনে খুব আলোড়ন তৈরি করেছে এমনটি মনে করার কোনো কারণ নাই। কারণ আমরা জানি বিগত 3টি জাতীয় সংসদ এটি আমি ডামি এবং ছলচাতুরির একটা জাতীয় সংসদ, সেখানে কে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সে সম্পর্কে জনগণের খুব আগ্রহ ছিল না, প্রতিদ্বন্দ্বিতা ছিল না এবং উপযুক্ততা বাছাইয়ের ক্ষেত্রেও আলোচনা সমালোচনার যে একটা অবারিত অবস্থান সেটিও ছিল না। সর্বশেষ জনগণ নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে একজন অনেকটা আলোচনার বাইরে থাকা কেবলমাত্র পদলেহনের উপযুক্ততা আছে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। আমি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছি। এই শাহাবুদ্দিন চুপ্পু গত 24 জুলাই তিনি পদত্যাগ করার কারণে রাষ্ট্রপতি পদটি শূন্য হয় এবং সেই শূন্য পদে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে যে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, সেই 90 দিন হিসেবে অক্টোবর মাসের 22 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের সময় ছিল এবং এর মধ্যে মাঝে আইনমন্ত্রী তিনি একটি ধারণা দিয়েছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন নাই। আগামী সেপ্টেম্বরে স্বাভাবিকভাবে যে অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা সেই অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন এটি সম্পন্ন হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে 6 তারিখে অনেকটা আলোচনায় তেমন উত্তেজনা ছিল না, হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচনী তফসিলটি ঘোষিত হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর থেকে রাষ্ট্রপতি কে হতে পারেন এ নিয়ে নানা আলোচনা ছিল। অনেক লোকের নাম এসেছে, রাজনীতিবিদদের নাম এসেছে, রাজনীতির বাইরে কূটনীতিবিদদের নাম এসেছে, আন্তর্জাতিক ব্যক্তিত্ব অনেকের নাম এসেছেন, শিক্ষকতা, সাংবাদিকতা, দেশের বিশিষ্ট নাগরিক, এমনকি দেশের একজন সাবেক প্রধান বিচারপতি তার নামও পত্রপত্রিকায় এসেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি সদ্য বিদায়ী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও মাঝে একটা প্রেক্ষাপটে বেশ আলোচনা হয়েছিল এবং এরকম আলোচনাও আমরা শুনেছিলাম যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। এই সম্ভাবনার জায়গায় এই আলোচনা শোনা গিয়েছিল যে তিনি সকল রাজনৈতিক দল যদি তার ব্যাপারে একমত হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে আগ্রহীও আছেন। সর্বশেষ যেটি জানা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূসের কাছ থেকে সবচেয়ে বেশি যারা প্রিভিলেজ নিয়েছেন অথবা পেয়েছিলেন সেই জামাত এবং এনসিপি ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। পর্দার অন্তরালেও তো একটা টেবিল আছে, সেই টেবিলে নানা ধরনের আলোচনা হয়, সেগুলো ফাঁকফোকর গলিয়ে বাইরে আমাদের মতো লোকের কাছেও আসে। সেখান থেকেই শোনা যে ডক্টর ইউনূসের ব্যাপারে জামাত এবং এনসিপি আপত্তি করেছে। বিএনপিও এক্ষেত্রে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ব্যাপারে দলীয়ভাবে বা কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণ করেননি এবং ডক্টর ইউনূস আবার সকলের ঐক্যমত্য প্রস্তাব ছাড়া তিনি রাষ্ট্রপতি হতে চান না এমনও তিনি তার ঘনিষ্ঠজনকে বলেছেন। ফলে এই আলোচনাটাই এখন আর কোনো কারণেই কার্যকর নয়। বিএনপির মধ্যে যে 4 জন জাতীয় নেতা আলোচনায় ছিলেন, সম্প্রতি আমরা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে বিএনপির বর্তমান মহাসচিব, আন্দোলন সংগ্রামের পোড় খাওয়া নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়ের কাছে অত্যন্ত বিশ্বস্ত এবং কোনো একটা সময় মানুষ আবেগপ্রবণ হয়ে মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিব হিসেবে অভিহিত করতেন না। তারা বলতেন বাংলাদেশের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে 5ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পরে এই ধরনের
অভিহিত হয়েছিলেন মির্জা ফখরুল। ফলে তিনি বিএনপির কাছে অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন। তার বয়স, তার ব্যক্তিত্ব, তার কাজের অভিজ্ঞতা, তার নানা বৈচিত্র্যের পেশায় নিয়োজিত থাকা, সর্বোপরি স্বচ্ছতা এবং সততার প্রশ্নে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ। একাধিকবার তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতার শীর্ষের নানা জায়গায় সম্পর্ক থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। এরকম স্বচ্ছ এবং ক্লিন ইমেজের মির্জা ফখরুলকে বেছে নেওয়ার ক্ষেত্রে বিএনপি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এমনটি আমরা পত্রপত্রিকায় দেখেছি। সম্ভাবনার কথা বলা হয়েছে অধিকাংশ পত্রিকায় যে মির্জা ফখরুলই হতে যাচ্ছেন 23তম রাষ্ট্রপতি, এবং তার মনোনয়নের ক্ষেত্রে তারেক রহমানের গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। ইত্তেফাকের মতো প্রাচীনতম পত্রিকা তারা সরাসরি শিরোনাম করছে মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, এটি মোটামুটি ধরে নেওয়া যায়। আমরা যেভাবে প্রেডিক্ট করতাম, বিশেষ করে গত 35 বছরে যে আমাদের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির ইতিহাস, সেখানে একটি ব্যতিক্রম বাদ দিলে সাধারণভাবে সরকারি দল যাকে মনোনয়ন দিতেন বা যাকে নির্ধারণ করতেন তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন, এবং সেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতো। যেহেতু সরকার দলের সংখ্যাগরিষ্ঠতা থাকতো, এবারে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা শুধু নয়, তাদের অ্যাবসলিউট মেজরিটি আছে। অর্থাৎ তাদের 210 জন হলে অ্যাবসলিউট মেজরিটি হয়, তাদের সদস্য সংখ্যা তার থেকেও বেশি। ফলে বিএনপি যাকে নির্ধারণ করবেন তিনি সহস্যে রাষ্ট্রপতি হবেন, এমনটি আশা করা গেছিল। কিন্তু আমরা জানি 1991 সালে যখন সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সূচনা বাংলাদেশে নতুন করে ঘটেছিল একটি গণ আন্দোলনে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পরে, তারপরে বিএনপি তাদের প্রার্থী নির্বাচন করেছিলেন আব্দুর রহমান বিশ্বাসকে, যিনি ওই সময় স্পিকারের দায়িত্ব ছিলেন। আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্ধারণ করার পরে আওয়ামী লীগ হঠাৎ করে তারা বিচারপতি বদরুল হাদার চৌধুরীকে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী করেন, এবং তারা জামাতের সমর্থন চাওয়ার জন্য সেই সময়ে জামাতের যিনি আমির গোলাম আজমের কাছে গিয়েছিলেন, এবং এরকম পত্রপত্রিকায় সংবাদ এসেছিল যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী গোলাম আজমের পা ছুঁয়ে তাকে কদমবুচি করে দোয়া এনেছিলেন। ফলে সেসব ইতিহাস আমরা জানি। কিন্তু সেবারে প্রত্যাশিতভাবে আব্দুর রহমান বিশ্বাস 172 ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, এবং সম্ভবত 72 ভোট পেয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। এবারে একটা ব্যতিক্রম লক্ষ্য করলাম। ইতিমধ্যে জামাত সমর্থিত 11 দলীয় জোট তারা এলডিপির চেয়ারম্যান সভাপতি কর্নেল অলি আহমেদকে তারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। তো এটি একটা চাঞ্চল্যকর খবর নিশ্চয়ই, কারণ জামাত ইসলাম বা এনসিপি জোট তারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থীর নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে দলীয় মনোনয়নের পরে এটি সংসদীয় দল এটি চূড়ান্ত করেন, এবং সেক্ষেত্রে কোনো সংসদ সদস্যের কোনো স্কোপ নাই তার দলের প্রার্থীর বাইরে ভোট দেওয়ার। আর কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য আছে, এগুলো কোথায় যুক্ত হবে সেটি আমরা নিশ্চিত নই। তবে এক্ষেত্রে জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছেন। আমরা জানি মুক্তিযুদ্ধে কর্নেল অলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সদস্য হিসাবে যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং তিনি বীর বিক্রম খেতাবধারী একজন মুক্তিযোদ্ধা। কর্নেল অলি মুক্তিযোদ্ধা হিসেবে তার সেই ঐশ্বর্যময় চরিত্রের অনেকখানি হারিয়েছেন, এটা বলা বাহুল্য। সেই কর্নেল অলি, আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নপত্রে একজন প্রস্তাবক হতে হন, যিনি অবশ্যই সংসদ সদস্য হবেন, এবং সেই প্রস্তাবকে সমর্থনে একজন স্বাক্ষর করবেন যিনি সংসদ সদস্য হবেন। কর্নেল অলি এমন একজন দুর্ভাগা প্রেসিডেন্ট প্রার্থী যার নিজের দলের কেউই তার প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন না। তাকে জামাত এবং এনসিপির দ্বারস্থ হতে হবে রাষ্ট্রপতি মনোনয়নপত্র দাখিল করতে গেলে। এই ধরনের দুস্থতার শিকার হয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। কর্নেল অলিকে নিয়ে অনেক কথা বলা যায়। জামাতের সাথে বিএনপির ঐক্যজোটের বিপক্ষে ছিলেন এই কর্নেল অলি, এবং তিনি 2টি আসনে মনোনয়ন চেয়েছিলেন সংসদ নির্বাচনে 2001 সালে।
তখন জামাতের সাথে জোট রক্ষা বা জোটের স্বার্থে তাকে একটি আসনে নির্বাচনের জন্য বেগম জিয়া অনুরোধ করেছিলেন, আরেকটি আসন জামাতকে ছেড়ে দিতে হবে, এটি দলের সিদ্ধান্ত ছিল। কর্নেল ওলি গড়তুমি এবং জেদ করে চট্টগ্রামে তিনি দুটি আসনেই নির্বাচন করেছিলেন, একটি তিনি বিএনপির ধানের শীষ মার্কায় করেছিলেন, আরেকটি তিনি ওই আসন উন্মুক্ত রাখতে হয়েছিল তার গড়তুমির কারণে, তিনি সেখানে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছেন। একই ব্যক্তি একদিকে দলের প্রার্থী এক আসনে, অন্যদিকে তিনি ইন্ডিপেন্ডেন্ট। এই ধরনের একটা মানে কি বলা যায় যেটা অসঙ্গত সেই রকম আচরণ করেছিলেন। পরবর্তীতে তিনি মন্ত্রিসভার সদস্য না হতে পেরে বিএনপি এবং বেগম জিয়ার পরে বিক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি অত্যন্ত অভদ্রজিত অমার্জিত কথাবার্তা সেই সময়ে বেগম খালেদা জিয়া এবং বিএনপি এবং তারেক রহমান সম্পর্কে প্রায়শই বলতেন। আপনারা একটি ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিতে যে শিরোনামটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কর্নেল ওলি কতটা অভদ্রচিত, কতটা অযাচিত অমার্জিত কথা বলতে পারেন তার একটি নমুনা। আমি মুখে উচ্চারণ করলাম না, আপনারা দেখে নেন। এই কর্নেল ওলি নানা টানাপোড়েনের মধ্য দিয়ে বিএনপির সাথে গেছেন। তিনি আবার 12 দলীয় জোটের একসময় নেতৃত্ব করেছেন। তিনি 20 দলীয় জোটে বিএনপির সাথে ছিলেন। তিনি 2007 সালের যে নির্বাচন 1/11-এর আগে যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি আবার আওয়ামী লীগের সঙ্গে বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে জোট বেঁধেছিলেন। পরবর্তীতে সর্বশেষ যেই জামাত বিরোধিতার কারণে তিনি বিএনপির সাথে সম্পর্ক নষ্ট করলেন, তার একটা উন্নত রেকর্ডকে তিনি কোরবানি দিলেন। তিনি এবার 14 থেকে 15টি আসন বিএনপির কাছে চেয়েছিলেন। বিএনপি এ ব্যাপারে আগ্রহী হয়নি। পরবর্তীতে তিনি নিজে নির্বাচন না করে তার ছেলেকে দিয়ে নির্বাচন করেছেন তার নিজের আসনে। সেখানে বিএনপির একজন উপজেলা পর্যায়ের নেতার কাছে তার ছেলে বিপুল ভোটে পরাজিত হয়েছে। এই হলো কর্নেল ওলি। তিনি সম্প্রতি দেখলাম তিনি বললেন যদি ডক্টর শফিক জামাতের আমির, মাওলানা মামুনুল হক এবং নাহিদ ইসলাম এরা যদি এক হয় তাহলে সরকার এর পতন সময়ের অপেক্ষা মাত্র। অর্থাৎ অন্যদের দালালি করার মতো আচরণের মধ্যে কর্নেল ওলি ঢুকে গেছেন। সেই কর্নেল ওলি তিনি প্রার্থী হয়েছেন। জামাতের ক্ষেত্রে দুইটি পাখি, এক ঢিলে দুই পাখি মেরেছে। এক হচ্ছে জামাত মুক্তিযোদ্ধা একজনকে মনোনয়ন দিয়ে তারা এটি প্রমাণ করার চেষ্টা করলেন যে তারা মুক্তিযুদ্ধকে অ্যাকোমোডেট করেছেন। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী নিয়ে তাদের সম্পর্কে যে বিতর্ক সেটি থেকে তারা দায় মুক্তি পেতে চেয়েছেন। আবার তারা এই ক্ষেত্রে আরেকটা ঢিল ছুঁড়েছেন যে কর্নেল ওলি পরাজিত হলেন, ফলে মুক্তিযুদ্ধের একজন খেতাবদারী মুক্তিযোদ্ধা তিনি পরাজিত হলেন। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, অবশ্যই এটি সত্য, সেটি হলো যদি জামাত জোট কোনো কারণে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হওয়ার মিনিমাম কোনো সম্ভাবনা থাকতো, তাহলে তারা মুক্তিযোদ্ধা কর্নেল ওলিকে তারা প্রার্থী করতেন না। তারা সেক্ষেত্রে তাদের দলেরই কাউকে প্রার্থী করতেন যিনি মুক্তিযুদ্ধের চেতনা বা এই যে স্বাধীনতা বিরোধী, এক্ষেত্রে তাদের দলের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। কখনোই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচনের মিনিমাম সম্ভাবনা থাকলে জামাত কোনো মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি প্রার্থী করতো না, এটি মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। এখন বিএনপির মহিলা সংসদ সদস্য নিয়ে সম্ভবত 247টি ভোট আছে। পক্ষান্তরে জামাত এনসিপি জোটের 90টি ভোট, 1-2 স্বতন্ত্র সংসদ সদস্যের ভোট যদি তারা পান, 90 থেকে 92-93-এর মধ্যে তাদের ভোট প্রাপ্তির সম্ভাবনা। সেই ধরনের একটি অসম প্রতিদ্বন্দ্বিতায় জামাত কেন লিপ্ত হলেন নিশ্চয়ই মানুষে প্রশ্ন করবে, আর প্রশ্নগুলোর কিছু উত্তর নিশ্চয়ই আমার আলোচনার মধ্যে আপনারা পেয়েছেন। সিলেটের একজন লোক ছিল সাইফুর রহমান, যাকে সক্কা সাইফুর বলা হতো। নির্বাচন আসলেই এই ভদ্রলোকের মাথা খারাপ হয়ে যেত। তিনি যখন 91 সালের পরে প্রেসিডেন্ট নির্বাচনে এই যে সংসদীয় পদ্ধতিতে একজন সংসদ সদস্যকে প্রস্তাব করতে হবে, একজন সংসদ সদস্যকে সমর্থন করতে হবে, তিনি এর বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ করেছিলেন। তিনি পাগলামি কথাবার্তা বলেছিলেন যে আমাকে আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমাকে রাষ্ট্রপতি নির্বাচিত না হতে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। সক্কা সাইফুর রহমান রাষ্ট্রপতি নির্বাচন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যে কোনো নির্বাচন আসলেই তিনি নির্বাচন করার জন্য পাগল হয়ে যেতেন। সবশেষ সিলেটের মানুষ তাকে এক ধরনের উদারতা দেখে একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিল স্বতঃস্ফূর্তভাবে, যে এই লোকটার নির্বাচনের খায়েশ মিটে যাওয়া উচিত। আজকে নির্বাচন আসলে অনেকের মাথা খারাপ হয়, অনেকে নানা ছলচাতুরি করে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা করেন। সেই ধরনের কাজ জামাত এনসিপি জোট এবং কর্নেল ওলি তারা সকলে মিলে করলেন কি না সময় তার উত্তর দেবে। আমরা যদি স্বাভাবিক যেভাবে ভাবতাম
তাহলে 13ই আগস্ট মনোনয়নপত্র দাখিল হতো। বিএনপি ইতিমধ্যে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, এ নিয়েও কথা উঠছে দেখছি। আসলে 2টি মনোনয়নপত্র একজন প্রার্থীর অনুকূলেই দাখিল করা যায় আইন অনুযায়ী। সেক্ষেত্রে মনোনয়নপত্রের ভুল ত্রুটির যে আশঙ্কা, সে কারণে হয়তো বিএনপি যাকে মনোনয়ন দেবে, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক বা অন্য কেউ হোক, তার পক্ষে 2টি মনোনয়নপত্র দাখিল হওয়ার সম্ভাবনা আছে। ফলে এটি নিয়ে কোনো বিতর্ক উঠতে পারে না। আমরা মনে করেছিলাম যে 16ই আগস্টেই হয়তো আমরা নতুন রাষ্ট্রপতি পাবো, কারণ ওই দিন মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। মনোনয়নপত্র শুদ্ধ হলে, অন্য কোনো প্রার্থী না থাকলে নির্বাচন কমিশনের এখতিয়ার আছে রাষ্ট্রপতি পদে সংশ্লিষ্ট প্রার্থীকে ঘোষণা দেওয়ার। এমনকি 18 তারিখ যদি প্রার্থিতা প্রত্যাহার করা হয়, 18 তারিখেও আমরা নিশ্চিত হতে পারি। সর্বশেষ ভোটাভুটিতে যদি যায়, যেটির সম্ভাবনা ইতিমধ্যে প্রবল হয়েছে, তাহলে হয়তো 20 তারিখ বিকেল 5টার পরে যে কোনো সুবিধাজনক সময় আমরা জানতে পারবো বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা জানি নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার তিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে সেখানে দায়িত্ব পালন করবেন। সে সমস্ত প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 20 তারিখে ভোট হবে, সেই প্রস্তুতি চলছে। কর্নেল অলি হয়তো এই দেখবেন কিছুদিন আগে যে জামাতের ঢাকা 17 আসনে যে প্রার্থী ছিলেন, কথাবার্তায় যথেষ্ট অসংলগ্নতা আছে, তিনি সেনাবাহিনীর সাথে তর্ক করতে যেয়ে বলছেন যে আমাকে চেনেন, আমি তারেক রহমানের বিপক্ষে প্রার্থী ছিলাম। হয়তো কর্নেল অলিও কোনো এক সময় ঐশ্বর্যের সঙ্গে পরিচয় দেবেন, আমাকে চেনেন, আমি 23তম রাষ্ট্রপতি নির্বাচনে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ছিলাম।